চট্টগ্রাম ইপিজেড এর একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। 16টি ইউনিট কাজ করছে। ইপিজেড এর একটি কারখানায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কিভাবে কখন এই আগুনের সূত্রপাত? বেলা 2টার পরে আসলে চট্টগ্রাম ইপিজেড 1 নম্বর সেক্টরে 5 নম্বর সড়কে একটা 8তলা ভবনে আগুন লাগে। আমরা যেটা জেনেছি, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সূত্র আমাদের যেটা জানিয়েছে, এটা হচ্ছে অ্যাডামাস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামে একটা ফ্যাক্টরিতে, যেটা 7ম তলায় অবস্থিত। সেখানে প্রথমে আগুন লাগে এবং প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে, আমরা যেটা খবর পেয়েছি, নিয়ন্ত্রণে থাকলে পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আমরা এখানে শ্রমিক এবং এই ক্রিকেটের নানা সূত্রে খবর পেয়েছি, সেখানে অনেক শ্রমিক কাজ করছিল, কিন্তু ওই সময় প্রথমে অনেক শ্রমিক নেমে গেছে বলে আমরা খবর পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো শ্রমিক সেখানে আটকা আছে কিনা আমরা নিশ্চিত করতে পারিনি। এবং ওই ভবনে আমরা যেটা খবর পেয়েছি, সেখানে মেডিকেল ইকুইপমেন্ট এর গুদাম রয়েছে বলে আমরা জেনেছি। এই কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের প্রথমে 4টা, পরে 6টা এবং 12টার পরে 15টা ইউনিট এখন কাজ করছে এবং পাশাপাশি নৌবাহিনীর ফায়ার ইউনিটও কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা খবর নিচ্ছি, সেখানে উৎসুক জনতা ভিড় করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং এই সময়ে ওই ফ্যাক্টরিতে সাধারণত 5 শতাধিক শ্রমিক কাজ করে বলে আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত কোনো শ্রমিক আটকা আছে কিনা সেটা আমরা নিশ্চিত হইনি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার এবং কোন শ্রমিক আছে কিনা, আটকা পড়ে আছে কিনা বা থাকলে তাদের উদ্ধারের চেষ্টা করে জানাবেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে সেখান থেকে আগুন লাগার পরপরই বেশ কিছু শ্রমিক যারা ছিলেন বের হয়ে আসতে পেরেছেন। তাদের কারোর সাথে কি কথা হয়েছে কিনা আপনার, বা তাদের কাছ থেকে কোনো তথ্য জানা গেল কিনা? হ্যাঁ, আমরা শ্রমিকদের সাথে আলাপে টেলিফোনের মোবাইলের মাধ্যমে জানতে পেরেছি, তারা অনেক শ্রমিককে বের হয়ে গেছে আমাদেরকে জানিয়েছেন। একজন আমাকে বলেছেন ম্যাক্সিমাম শ্রমিক বের হয়ে গেছে, যেহেতু সেটা আগুন নিয়ন্ত্রণে তাদের ছিল, এই কারণে তারা বের হয়ে গেছিল। আমাদেরকে জানিয়েছে তাদের সরু সিঁড়ি ছিল বলে আমাদেরকে জানিয়েছে, তবে শেষ পর্যন্ত কোনো শ্রমিক আটকা আছে কিনা সেটা আমরা নিশ্চিত করতে পারিনি, ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারিনি। এবং আরেকটি বিষয় জানাবেন আলমগীর সবুজ, সেখানে ঠিক কি পরিমাণ শ্রমিক কাজ করেন এ বিষয়ে কি তারা নির্দিষ্ট তথ্য দিতে পেরেছে? আমরা জেনেছি যে ক্যাপ হাউস, যেটা ক্যাপ তৈরির যে কারখানা আমার ক্যাপ হাউস, সেখানে 5 শতাধিক শ্রমিক কাজ করতে বলে আমরা খবর পেয়েছি। সেটা ওই বিল্ডিং এর 7ম তলায় এই ফ্যাক্টরির অবস্থান এবং ওই ভবনে অন্যান্য তলায় আমরা খবর পেয়েছি সেখানে চিকিৎসা সামগ্রীর গুদাম হিসেবে ব্যবহার করা হতো কিংবা চিকিৎসা সামগ্রী তৈরির কারখানা বলে আমরা খবর পেয়েছি। এই কারণে ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম ইপিজেড এর নির্বাহী পরিচালক আব্দুল সুবহান জানিয়েছেন যে সেখানে আগুনটা দ্রুত বাড়ছে এবং কোনো কারণে আর কোন শ্রমিক আটকা আছে কিনা তারা এখনো নিশ্চিত হতে পারেনি। তারা চেষ্টা করছে আসলে কোনোভাবে প্রাণহানি এবং আহত কমানো যায় কিনা বা না হওয়ার যাতে চেষ্টা, সেটা তারা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে সর্বশেষ যতখানি আমরা আগুনের ভিডিও দেখতে পাচ্ছি বা আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি মনে হচ্ছে, ঘন ধোঁয়ার কুণ্ডুলিও দেখা যাচ্ছে। আসলে আগুনের ভয়াবহতা কতখানি, সেটি নিয়ন্ত্রণে বা নেভানোর প্রক্রিয়া কত দূর এগুলো, সে বিষয়ে আপনি কি জানতে পেরেছেন? হ্যাঁ, আপনাকে শুরুতে যেটা বলছিলাম, প্রথমে আগুন আসলে একটু করে লাগে, পরে 4টা ইউনিট প্রথমে যায়, আমরা ফায়ার সার্ভিস আমাদের যেটা জানিয়েছে। এরপর দ্রুত আসলে আগুন বেড়েছে এবং ফায়ার সার্ভিসের এখন 15টা ইউনিট এবং সাথে নৌবাহিনী, যেহেতু নৌবাহিনীর এই এলাকাটা, এই কারণে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন হতে কি পরিমাণ, যেহেতু 15টা ইউনিট এবং পাশাপাশি নৌবাহিনীর ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং তাদের যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেগুলি তারা ব্যবহার করছে যাতে আগুন নিয়ন্ত্রণে দ্রুত আনা যায় এবং প্রাণহানি রোধ করা যায়, সেটা চেষ্টা করছে বলে আমাদেরকে নৌবাহিনীর সাথে আমি আলাপ করেছি, তারাও জানিয়েছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন তাদের সবকটি ইউনিট মূলত সেখানে যোগ দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের যে সমস্ত ইউনিট আছে সবগুলি বিভিন্ন জায়গা থেকে একে একে যোগ দিচ্ছে। সর্বশেষ আমরা জেনেছি 16টা ইউনিট
16টা ইউনিট ফায়ার সার্ভিসে যোগ দিয়েছে এবং নৌবাহিনীর যে ফায়ার সার্ভিসের ইউনিট আছে তারাও যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে সর্বশেষ আমরা জানতে পেরেছি। আলমগীর সবুজ, পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে কিনা আশপাশে? আর ইপিজেড এর একটি কারখানা, এখানে নিশ্চয়ই নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল, সেটি তো নিয়ম অনুযায়ী থাকার কথা। যেহেতু ইপিজেড এর ভেতরে আসলে তাদের নানা ধরনের ব্যবস্থাপনা থাকে, আমরা সাধারণত যেহেতু এই কারখানাগুলো অ্যাকর্ড অ্যালায়েন্সের আওতায়, অ্যাকর্ড অ্যালায়েন্স মানে হচ্ছে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ কিছু বিধান আছে, সেই বিধানের সবকিছু পূরণ করে তাদেরকে সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয় সাধারণত। এবং যেহেতু ইপিজেড এর ভেতরে, এই কারণে এগুলি অ্যালায়েন্সের আওতায় আছে, সে কারণে তাদের অগ্নি নির্বাপনের যে সমস্ত ব্যবস্থাপনা, নিজস্ব ব্যবস্থাপনা, সেগুলি থাকার কথা। এবং এখন পর্যন্ত আমরা জেনেছি, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে সমস্ত ইউনিটের যে পানি সেগুলি ব্যবহার করা হচ্ছে, তাদের প্রয়োজন হলে তারা পার্শ্ববর্তী বিভিন্ন পুকুর, সাধারণত এখানে অবশ্য পুকুর নেই, তারপরে পাশের যেহেতু বসতি আছে সেখানে পুকুরের সাথে তারা সংযুক্ত করবে হয়তোবা। তাদের যে এখন পর্যন্ত তাদের ফায়ার সার্ভিস যে সমস্ত পানির যে ভাউচার আছে সেগুলি থেকে পানি ব্যবহার করছে এবং পরবর্তীতে তাদের প্রয়োজন হলে পরে তারা অন্য ব্যবস্থায় যাবে। তবে ইপিজেড এর ভেতরে যেহেতু, আমি আবারও বলছি, সাধারণত এখানে অ্যাকর্ড অ্যালায়েন্সের আওতাধীন যে সমস্ত তাদের শর্ত আছে সেই শর্ত পূরণ করে এখানে তাদের কাজ করতে দেওয়া হয়, এই কারখানাগুলি চালাতে দেওয়া হয়। এই কারণে প্রাথমিক ধারণা করা হচ্ছে তাদের অগ্নি নির্বাপনের যে নিজস্ব ব্যবস্থাপনা বা সেগুলি আছে, বিশেষ করে প্রশস্ত সিঁড়ি কিংবা একাধিক দরজা বের হওয়ার, এই সমস্ত এই অ্যাকর্ড অ্যালায়েন্সের আওতায় থাকে এই কারখানা আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ফলে হয়তো আপনি শুরুতেই যেমনটি জানিয়েছেন যে কারখানার বেশ কিছু শ্রমিক, মানে প্রচুর সংখ্যক শ্রমিক সেখান থেকে বের হয়ে আসতে পেরেছেন নিরাপদে। তাদের সাথে আপনার কথাও হয়েছে, তারা কি এটুকু বলতে পেরেছেন যে কখন কোন তলায় কিসের মাধ্যমে তারা আগুন দেখেছেন বা কিভাবে আগুন লেগেছে? যদিও খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং তারা নিশ্চয়ই আতঙ্কিত ছিলেন বের হওয়ার সময়, তারপরেও তারা কি এ বিষয়ে কোনো ধরনের তথ্য দিতে পেরেছেন আপনাদেরকে? হ্যাঁ, আমরা কথা বলার সময় তাদের ভিতরে আতঙ্ক তো দেখেছি এবং আশেপাশে আমরা দেখেছি অনেক আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ, যে আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের মানুষ দৌড়াতে দেখেছি। এবং তারা বলেছেন প্রথমে তারা 7 তলায় যেটা বলছিলাম ক্যাপ তৈরির কারখানা, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কি কারণে আগুনটা লেগেছে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তারা আসলে স্বাভাবিকভাবে, আপনি নিশ্চয় জানেন যে এই সময়ে মানুষের এগুলি দেখার সুযোগ থাকে না, তারা তাদের জীবন বাঁচানোর তাগিদে আগে দৌড়ে নেমে যাওয়ার চেষ্টা করে। আমি যাদের সাথে আলাপ করেছি তারা ওই ধরনের ছিল এবং তারা যেটা বলেছে যে তারা 7 তলায়, যেটা অ্যাডামাস ক্যাপ হাউস, যেটা সেখানে আগুন লাগার প্রথমে দেখেছে এবং আগুনটা সেখানে মূলত ছড়িয়ে পড়েছে এবং আশেপাশে হয়তোবা সেটা ছড়াতে পারে। এখন পর্যন্ত আসলে ওইদিকে যাওয়ার সুযোগ নেই। আগুনের যে লেলিহান শিখা, আপনি নিশ্চয় ভিডিও ফুটেজে দেখছেন, ভয়াবহ আগুন। এই কারণে আশেপাশে মানুষও আসলে যাওয়াটা কঠিন হয়ে পড়েছে। তবে উৎসব জনতার যে পরিমাণ আসলে যেটা সাধারণত হয়, এই কারণে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাগ পেতে হচ্ছে। এবং যেহেতু এটা একটু সংবেদনশীল এলাকা, সে কারণে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা সতর্কতার মধ্যে আছে। এবং যেহেতু আগুনটা একটু উপরের দিকে লেগেছে, 7ম তলার কথা শ্রমিকরাই জানিয়েছেন, আরো উপরের দিকেও লেগেছে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস যে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, পানি কি ওই উপর পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা? আমরা দেখেছি ওরা ফায়ার সার্ভিসের লোকজন, আমরা আশেপাশের যে সমস্ত বৈদ্যুতিক খুঁটি আছে আমরা দেখেছি সেখানে বৈদ্যুতিক তারেও আগুন লেগেছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছে উপরের দিকে আগুন নেভানোর। তাদের যে সমস্ত সিঁড়ি আছে সে সমস্ত সিঁড়ি ব্যবহার করে তারা চেষ্টা করছে উপরের দিকে আগুন নেভানোর। এবং আসলে আমরা প্রতিবার আগুন লাগার ভয়াবহ কোনো আগুন লাগলে পরে আমরা যে সমস্ত রিপোর্ট করি, নিউজ করি, সেখানে তারা সবসময় আমাদের যেটা বলে তাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই। বড় ধরনের অগ্নিকাণ্ডের সময় তারা উপরে ওঠার অনেক সময় সিঁড়ি থাকে না, কিংবা তাদের যে সমস্ত ট্রেন আছে এই সমস্ত স্বল্পতা আছে বলে তারা আমাদেরকে বলে। এবারও হয়তো তারা বলছে তাদের এই সংকটের মধ্যেও তারা তাদের যে সর্বোচ্চ ইকুইপমেন্ট আছে তারা ব্যবহার করছে এবং
সেটা দিয়ে চেষ্টা করছি। এবং আমরা দেখছি এখানে অন্যান্য যে কারখানা আছে, এখানে তো অনেক কারখানা, এখান থেকে শ্রমিকদের আমরা বের হয়ে যেতে দেখছি। হয়তো অনেকে ছুটি হয়েছে কিংবা অনেকে আগে ছুটি দিয়ে দিয়েছে, মনে হচ্ছে অনেকেই অনেক হাজার হাজার শ্রমিক বের হয়ে যাচ্ছে এখান থেকে, ইপিজেড থেকে। তো সর্বশেষ যেটা আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, তাদের যে সমস্ত ইকুইপমেন্ট আছে, স্বল্প যন্ত্রপাতি সে সমস্ত ব্যবহার করে তারা তাদের আগুন নেভানোর চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন। জি আলমগীর সবুজ, আপনিও নিরাপদ দূরত্ব বজায় রেখে তথ্য সংগ্রহ করতে থাকুন। অনেক ধন্যবাদ আপনার কাছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরব। শান্তিপূর্ণ পরিবেশে রাকসুতে শেষ হয়েছে ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এবার কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশা কর্তৃপক্ষের। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহণ চলছে। এবার ২৮,৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম ভোট দিচ্ছি, তার উপর আবার ৩৫ বছর পর হচ্ছে। মানে আমরা অনেকটা লাকি যে আমরা ক্যাম্পাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ ৩৫ বছর পর আমাদের রাজশাহী ভার্সিটি রাকসু নির্বাচন হয়েছে। আমি ভোটে খুবই আনন্দিত। আর ভোটের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু। এবার কেন্দ্রীয় ২৩টি পদের মধ্যে রাকসুতে ২৪৭ জন, ১৭টি হল সংসদে ৫৫৫ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে রয়েছেন ১৬ জন। এদিকে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক প্রশাসন। জাল ভোট ঠেকাতে রয়েছে শিক্ষার্থীদের ইউনিক কার্ড যাচাই বাছাই সহ নানা ব্যবস্থা। সিসিটিভির আওতায় প্রতিটি কেন্দ্র। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যাতে এখানকার ছাত্ররা ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারে, এটা আমাদের প্রত্যাশা। রাকসুর ভোটের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছেন উপাচার্য। সবকিছু সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত এমন কিছু শুনিনি যেটা নিয়ে খুব কনসার্ন হওয়ার কারণ আছে। পরিবেশও যথেষ্ট ভালো। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা সবাই সচেষ্ট আছেন যে বাইরে যেন কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। ১৭ ঘন্টার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্বাচন কমিশনের। নুরসেলিনা শিউরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাকসুর ভোট নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও শেষ পর্যন্ত পক্ষপাতহীন আচরণ প্রশাসনের থেকে আশা করেছেন প্রার্থীরা। এমন মন্তব্য করেছেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ এবং ছাত্রদলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা। ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। বিভিন্ন দলমতের লোক নির্বাচন কমিশনে আছে, বিভিন্ন দলমতের শিক্ষকেরা প্রশাসনে আছে। তারা যেন দলমতের ঊর্ধ্বে এসে শিক্ষার্থীদের জন্য কাজ করে এবং আমাদের প্রতি কোনো রকম বিমাতা সুলভ আচরণ যেন করা না হয়। আমরা আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের ক্ষেত্রে এবং ভোটের ফলাফল দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে আচরণবিধির দিকে আমাদের আরেকটু সচেতন হতে হবে। আমাদের যে নির্দিষ্ট একটু দূরত্বে থাকার কথা সেটা অনেকেই মানছেন না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি যারা শিক্ষার্থী তারা কিন্তু মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন তারা কাদেরকে ভোট দিবেন, এবং এই মুহূর্তে এসে ওইভাবে মোটিভেট করার চেষ্টা না করে আমরা আসলে নিয়ম শৃঙ্খলার প্রতি যেন সবাই সচেষ্ট থাকি। এবং রাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আপনি সকাল থেকে রাকসু নির্বাচনের সার্বিক খোঁজ খবর রাখছেন। আনুষ্ঠানিকভাবে তো ৪টায় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্ধারিত যে সময় বিকেল ৪টা, সেই ৪টা শেষ হয়ে গেছে। কিন্তু এরপরে যদি কেন্দ্রের বাইরে কোনো ভোটার উপস্থিতি থাকে তাদের ভোট গ্রহণ করা হবে, এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল ৯টায়, বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময় ছিল। এরপরে আসলে কেন্দ্রের বাইরে কোনো ভোটার উপস্থিতি ছিল কিনা এ নিয়ে আমরা জানবো। আমাদের সহকর্মীরা আছেন সেখানে, তারা সকাল থেকে সংবাদ সংগ্রহ করছেন। আমরা তাদের কাছে জানার চেষ্টা করব যে এই রাকসু নির্বাচনে আমরা জানি যে এবার মোট ভোটার ছিলেন
28,901 জন, অর্থাৎ এই যে বিপুল সংখ্যক ভোটার, এই ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের কি পরিস্থিতি ছিল ভোট দেওয়ার সময়, এ নিয়ে শুরুতে যাব নুরে আলম পিন্টুর কাছে। নুরে আলম, আপনি যে কেন্দ্রে আছেন, যে কেন্দ্রের সামনে, এই কেন্দ্রে এখন ভোট গ্রহণ পুরোপুরি শেষ হয়েছে কিনা? কারণ বেলা 4টা পর্যন্ত নির্ধারিত সময় ছিল, এখন কি পরিস্থিতি দেখছেন? ভোট গ্রহণ এরই মধ্যে শেষ। আর আমি যদি একদম সামগ্রিক চিত্র বলি, শিক্ষার্থীরা সকাল থেকেই ভোট দেওয়ার জন্য চলে এসেছিল। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা একদম সকালই ভোট দিয়ে ফেলেছেন। আমরা যে চিত্রটি দেখেছি, দুপুর 2টার পরে ভোটার উপস্থিতি একদমই কমে গেছে, কারণ আসলে বেশিরভাগ ভোটারই দুপুরের আগেই ভোট দিয়ে ফেলেছেন। আর এই যে কেন্দ্র, যে আমি যদি একটি কেন্দ্র দেখাই, এটি মথিয়ার হলের কেন্দ্র, হলের ছাত্রদের কেন্দ্র। সেখানে 4টার আগেই আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি একদমই কম এবং 4টার সময় গেট বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আর কোনো ভোটার এখানে ছিল না, তাই পুরো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে প্রত্যেকটি কেন্দ্রের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। পুলিশ একদম পুরো কেন্দ্রগুলোকে কর্ডন করে রেখেছেন, কারণ ভেতরে যে ব্যালট পেপারগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তী সময় এখান থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে, সেখানেই ভোট গণনা চলবে। সেই ব্যালট বাক্স নিয়ে আসার জন্য গাড়িও প্রস্তুত আছে, প্রত্যেকটি কেন্দ্রের সামনে একটি করে গাড়ি প্রস্তুত আছে। আমি যদি সেই গাড়ির চিত্র দেখাই, পুলিশ কর্ডন করে গাড়ি নিয়ে যাবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি, সেটি পুরোই সরব উপস্থিতি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফটকের সামনে পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কোনো বৈধ প্রবেশপত্র ছাড়া কাউকে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। দীর্ঘ 35 বছর পরে এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই ছাত্র সংসদ নির্বাচন যাতে প্রতি বছরই নিয়মিতভাবে হয় এমনটাই প্রত্যাশা তাদের। সেই সঙ্গে যে সকল প্রার্থী বিজয়ী হবেন তাদের কাছে শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ে যে আবাসিক সংকট রয়েছে, গ্রন্থাগার সংকট রয়েছে, সেই সংকটগুলো দূর করতে তারা মুখ্য ভূমিকা পালন করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য এই রাকসু প্রতিনিধিরা কাজ করবেন। আর এই ছাত্র সংসদ নির্বাচন যাতে নিয়মিতভাবে হয়। আমাদের সাথে থাকুন আরেক সহকর্মী আহসান হাবিব অপু আছেন আরেক কেন্দ্রে। আহসান হাবিব অপুর কাছে যাবো। অপু, আপনি যে কেন্দ্রের সামনে আছেন, এই কেন্দ্রে কি পরিস্থিতি? ঠিক 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে কিনা? আর ছাত্রদল একটি সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলন কি বিষয়ে ছিল বা তারা কি বলেছে জানতে পেরেছেন কিনা? 4টা বাজতে যখন 5 মিনিট বাকি, সেই সময় থেকেই এই কেন্দ্রের সামনে এসে শিক্ষক বা নির্বাচনী কাজে যারা ছিলেন তারা এখানে গেটের সামনে এসে বলছিলেন যে আর অল্প সময়ের মধ্যেই নির্বাচনে ভোট গ্রহণ, যারা ভোট দিবেন যারা, তারা ভেতরে চলে আসেন, আমরা 4টার সময় ঠিক বন্ধ করে দেব। তখন থেকেই মূলত এই কেন্দ্রটি ফাঁকা, অর্থাৎ 4টার আগেই এখানকার যারা ভোটার তারা ভোট দিয়ে ফেলেছে, আর কি ভোট দিয়ে তাদের কাজ শেষ করেছে। আর আমরা অন্যান্য কেন্দ্রেরও একটু খোঁজ রাখতেছিলাম, প্রায় সবগুলো কেন্দ্রেই আসলে ভোটার যারা ভোট দেওয়ার তারা দিয়ে ফেলেছেন। এর বাইরে লাইন, কোনো কেন্দ্রেই আর লাইন নাই। আর নির্বাচনের সার্বিক যে চিত্র আমরা সকাল থেকে যেটি দেখছিলাম, যে উৎসব মুখর পরিবেশ সেটি ছিল। কিছু যে ক্ষেত্রে অভিযোগ আছে, এখানে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবির। তিনি অভিযোগ করছিলেন সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ ভালো বলেছেন, তবে কিছু ক্ষেত্রে অভিযোগ আছে। অন্য দলের প্রার্থীরা কিছু প্রার্থীর বিরুদ্ধে, শিবির সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, এরকম অভিযোগ করেছেন। তবে অন্যদিকে শিবিরের পক্ষ থেকেও এরকম কিছু অভিযোগ করা হয়েছে। তবে আমরা একটা জিনিস যেটি দেখলাম, যে সব পক্ষ মিলিয়েই বড় ধরনের যে খুব অনিয়মের অভিযোগ সেটি কিন্তু আমরা কারো পক্ষ থেকেই পাইনি। তবে আর সেই জায়গা থেকে নির্বাচনটি বলা যায় শেষ পর্যন্ত, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং এই মুহূর্তে এইখানে ভেতরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি চলছে, যে এই ব্যালট বাক্সগুলো কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে যাওয়া হবে মিলনায়তনে, সেখানে গিয়ে গণনার কাজটি শুরু হবে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন
শেষ পর্যন্ত প্রায় 70-এর আশপাশে 70% বা তার কম বেশি কিছুটা ভোট পড়েছে। তবে কিছুক্ষণ পর তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে কত শতাংশ ভোট পড়েছে। এবং নূর আলম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। এখন ফিরে যাব মূল স্টুডিওতে লোপার কাছে। লোপা, রাকসু নির্বাচনে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে 10 থেকে 12 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে। জি মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে বেশ কিছু খবর রয়েছে, সেগুলো জানাবো। সমগ্র বাংলাদেশের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, চট্টগ্রামে ইপিজেড এর অ্যাডামস ক্যাপ কারখানায় আগুন লেগেছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে আবারও যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, এই মুহূর্তে আগুনের পরিস্থিতি কেমন চোখে পড়ছে আর কতটা নিয়ন্ত্রণে আনা গেল, সর্বশেষ জানাবেন। না, নিয়ন্ত্রণে আনা সম্ভবই হয়ে গেছে, বরং আরো বাড়ছে আগুন। ক্রমান্বয়ে এত বেশি খাওয়া করে চলছে আগুনের যে ভবন আমরা দেখছি সেটা 7-8 একদম মানে আগুনে সব জ্বলে যাচ্ছে। আসলে আপনি যদি আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এবং ক্রমশ আগুন নিচের দিকে নামছে, ধাও ধাও যে আগুনের শিকা, এত বেশি শিকা আসলে এখান পর্যন্ত অনেক প্রায় 8 কিলোমিটার আগুনের গরমটা মানুষের মাঝে লাগছে। এবং আপনি নিশ্চয়ই দেখছেন এখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে দেখছেন তাদের যে ইকুইপমেন্ট আছে সেটা দিয়ে স্বল্প পরিসরে চেষ্টা করছে আগুন নেভানোর চেষ্টা করছে। আরেকটা গাড়ি এর মধ্যে চলে আসছে, আমরা দেখছি নৌবাহিনীর আরেকটা গাড়ি। এবং আমরা দেখেছি এখানে ফায়ার সার্ভিসের 16-17টা ইউনিটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর ফায়ারের যে ইউনিটগুলি আছে সেগুলি এসে যোগ দিচ্ছে। এবং আগুন আসলে নিয়ন্ত্রণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আরো বরং বেড়ে চলেছে আগুনের যে শিকা। আমরা জানি এই ভবনে মূলত 7 তলা যে ভবন, সেখানে অ্যাডামাস যে ক্যাপ হাউস, সেখান থেকে মূলত আগুনের সূত্রপাত হয় এবং আগুনটা ছড়িয়ে পড়ে। এবং এই বিল্ডিং এ আমরা জেনেছি চিকিৎসা সামগ্রী ইকুইপমেন্ট রয়েছে এই কারণে, এবং বিভিন্ন কেমিক্যাল আছে এই কারণে আগুন নেভাতে কষ্ট হচ্ছে বলে, আগুন নিচ্ছে না বলে আমাদের ফায়ারে এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আছে তারা জানাচ্ছেন। এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম এখানে শ্রমিক কয়েকজন মহিলার সাথে। তারা এই নারীগুলো বলেছে আগুন লাগার পরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক আহত হয়েছে এবং একজনের অবস্থা একটু গুরুতর বলে তারা আমাকে জানিয়েছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানকার যারা তাদের সাথে কথা বলেছি, আগুন লাগার পরে মূলত আসলে বেশিরভাগ শ্রমিকে এখান থেকে বের হয়ে গেছেন বলে আমরা সর্বশেষ জানতে পারছি। তবে তারপরেও কোন শ্রমিক আছে কিনা সেখানে আটকা পড়েছে কিনা, কিংবা ভবনে আর কেউ কোন কর্মকর্তা আর কেউ আছে কিনা সেটা ফায়ারের এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে তারা চেষ্টা করছেন। যদিও বা আসলে সেদিকে যাওয়ার খুব বেশি সুযোগ নেই, যে শিকা যে পরিমাণ আগুনের দাও দাও শিকা, এই কারণে ওইদিকে যাওয়ারও আসলে খুব একটা সুযোগ নেই। তারপরেও তারা আমরা আপনার মাধ্যমে যত দূর দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা, সেই সাথে প্রচন্ড রকমের কুণ্ডুলি পাকানো ধোঁয়া। সেক্ষেত্রে যেখানে আগুন জ্বলছে সেই পর্যন্ত কি পানি দিতে সক্ষম হয়েছেন কিনা ফায়ার সার্ভিসের কর্মীরা? এবং আপনি জানালেন যে সেখানে নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও সেখানে যোগ দিয়েছেন। আপনি একটু খেয়াল করলে দেখবেন, আমরা যদিও দূর থেকে দেখানোর চেষ্টা করছি, ফায়ার সার্ভিস যে ক্রেন আছে অনেক উঁচু সিঁড়ি দিয়ে তারা উপরে পানি দিচ্ছে, তবে সেটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। দুটা দিক থেকে পানি ছিটাচ্ছে তারা, তাদের ট্রেনের সিঁড়ি আছে লম্বা সিঁড়িতে করে, তবে সেটা প্রয়োজনের তুলনায় আসলে কিছুই না বলা যায়। আপনি খেয়াল করলে দেখবেন এইভাবে আগুন কতটুকু নিয়ন্ত্রণে আসে সেটা একটা প্রশ্নের বিষয়। এবং আমাদেরকে বিমান বাহিনী এবং নৌবাহিনী বলেছে তারা যোগ দিতে। আমরা দেখেছি নৌবাহিনীর একটা ফায়ারের গাড়ি এসে যোগ দিয়েছে এবং বিমান বাহিনীও তারা এই আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনি দেখছেন কি পরিমাণ ধোঁয়া, সব দিকে প্রচন্ড ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা। এবং যদিও এখানে প্রচুর উৎসুক জনতা এবং এখানকার শ্রমিকরা এখানে জড়ো হয়ে আছে, আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের সামনের দিকে যেতে দিচ্ছে না। তারা বলছে বারবার, যেহেতু এটা একটা আশঙ্কার বিষয়, যেহেতু কেমিক্যাল আছে এখানে, রাসায়নিক দ্রব্য আছে, সে কারণে অনেক সময় বিস্ফোরণের আশঙ্কা থাকে। এ কারণে তারা বারবার
আমাদের মাধ্যমে বলার চেষ্টা করছেন যেন মানুষজন একটু দূরে সরে যায়, কারণ যে কোনো সময় অনেক সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এই কারণে তাদের নিরাপদ দূরত্বে দূরে সরে যাওয়ার জন্য এবং যাতে আগুন নিয়ন্ত্রণে আগুনের কাজ করতে ফায়ার কর্মীদের সুবিধা হয়, সে কারণে মানুষজনকে উৎসুক জনতা এবং যারা উৎসুক জনতা আছে এবং শ্রমিক আছে তাদেরকে সরে যাওয়ার জন্য তারা বারবার অনুরোধ জানিয়েছেন। জি, আলমগীর সবুজ, এখানে তো মেডিকেলের অ্যাক্সেসরিজ এর কারখানা বলে আমরা যতদূর জেনেছি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে কেমিক্যালও রয়েছে। কি ধরনের কেমিক্যাল থাকতে পারে সে বিষয়ে কোনো ধারণা কি পাচ্ছেন? কেমিক্যাল প্রথমত হচ্ছে মেডিকেল যে ইকুইপমেন্ট আছে সেটা ওখানে অনেক কেমিক্যাল আছে বলে প্রাথমিকভাবে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং যেহেতু যেখানে পোশাক রপ্তানি, যেখানে পোশাক তৈরি হয় সেখানে অনেক কেমিক্যালের ব্যবহার হয়। সব মিলিয়ে যারা আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট, তারা বলছেন অনেক ধরনের এখানে কেমিক্যালের ব্যবহার আছে এবং মজুত আছে। এই কারণে তারা আশঙ্কা করছেন যে যেভাবে আগুন বেড়ে চলেছে যে কোনো সময় কেমিক্যাল থেকে বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আপনি দেখছেন আরো একটা গাড়ি এসে যোগ দিচ্ছে এখানে, ফায়ারের গাড়ি এবং রোবট গাড়ি বলে এটাকে আমরা যতটুকু জানি। ফায়ারের রোবোটিং যে সিস্টেম আছে সেটা এসে যোগ দিয়েছে এখন এবং তারা চেষ্টা করছেন আসলে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। তবে আমরা যেটা অন্যান্য আগুনের সময় দেখেছি, উৎসুক জনতা যেভাবে বাড়ছে সে কারণে তাদের কর্মকাণ্ডে অনেক বিঘ্নতার তৈরি হয়। এবং আমি আগেও যেটা জানাচ্ছিলাম, আইন শৃঙ্খলা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অনুরোধ করছেন যেন নিরাপদ দূরত্ব এবং এখান থেকে সরে যায়। যাতে আপনার মাধ্যমে যতটুকু দেখতে পাচ্ছি ভয়াবহ আগুন দাউ দাউ করে জ্বলছে, কুণ্ডুলি পাকানো কালো ধোঁয়া বের হচ্ছে এবং এর নিচে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক তারের লাইন রয়েছে। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ নিশ্চয়ই এরই মধ্যে বন্ধ করা হয়েছে। শুধু কি ইপিজেড এর বিদ্যুৎ সংযোগ বন্ধ নাকি আশপাশের এলাকায়ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে? না, এখনো বৈদ্যুতিক তারে কোনো ঝামেলা হয়নি, এখনো একটু দূরে আছে। তবে যে কোনো সময় এ ধরনের পরিস্থিতি হতে পারে এবং আমরা আসলে সব ধরনের সংবাদ এখনো পাচ্ছি না, কারণ দেখছেন এখানে ভয়াবহ অবস্থা এবং মালিক পক্ষ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা ঠিকমতো পাচ্ছি না এবং মানুষের জন্য আসলে কাজ করা কঠিন হয়ে পড়ছে। আগুন আরো বেশি বেড়ে যাচ্ছে। আপনি দেখছেন যেভাবে আগুন আরো বাড়ছে এবং খুব স্বাভাবিকভাবে সেখানে কেমিক্যাল আছে এবং পোশাক আছে, এই কারণে আগুনটা বেড়ে চলেছে এটা ধারণা করা যায়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী এবং ফায়ারের কর্মীরা সেটাই বলেছেন। আমার কাছে মোটামুটি এই ছিল আসলে তথ্য। আমি আরো বেশি যদি তথ্য আমরা দিতে থাকি আপনাদের জানানোর চেষ্টা করব। আলমগীর সবুজ, আপনাদেরকেও নিশ্চয়ই এই সংবাদ সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছে। আপনার মাধ্যমে তো আমরা দেখতেই পাচ্ছি সেখানকার পরিস্থিতি। আপনি একটু জানাবেন যে ওই কারখানা থেকে তো অনেক শ্রমিক, মানে বেশিরভাগ শ্রমিক এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে বের হয়ে আসতে পেরেছেন। তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা বা তারা আপনি যেখানে আছেন তার আশেপাশে আছে কিনা, তাদের বক্তব্য কি? ফায়ারের তারা তো আসলে খুব ব্যস্ত এই মুহূর্তে। তারপর আমরা যেটুকু তাদের সাথে আলাপ করেছি তারা বলছেন তাদের সবকটি টিম, আপনাকে আমি আগে জানিয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে যে আগে প্রথমে 4টা ইউনিট, এরপরে 6টা, 12টা এবং 16টা ইউনিট এখানে যোগ দিয়েছে এবং যে সমস্ত ইউনিটগুলি আছে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম, আগ্রাবাদ সহ নানা ইপিজেড সব ইউনিট এখানে যোগ দিচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আপনার নৌবাহিনী এবং বিমান বাহিনীর অগ্নি নির্বাপনের যে দলগুলো আছে তারা যোগ দিয়েছে। আসলে সবাই সমন্বিত ভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে আগুনের যে গতি তাতে আসলে মানে কিভাবে কবে নাগাদে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে এবং এই দুইটা, অনেকে বলছেন দুইটার একটু পরে আগুন লেগেছে, সেই হিসাবে বলছে আরো একটাই আগুন লেগেছে। তাহলে অনেক ঘন্টা পেরিয়ে গেল আসলে, কিন্তু আগুন না কমে বরং আগুন বেড়ে চলেছে এবং ফায়ারের কর্মীরা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে এবং সাথে তো ইপিজেড এর একটি কারখানা এবং আমরা যতদূর জেনেছি যে এটির নাম অ্যাডামস ক্যাপ। সেই কারখানার আশেপাশে আর কোন ধরনের কারখানা রয়েছে কিনা, লাগোয়া বা পাশের কোথাও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিনা?
এটা এখানে এই যে ক্যাব তৈরির কারখানা ছাড়াও মেডিকেল ইকুইপমেন্ট এবং অন্য অফিস টফিস আছে এখানে, এবং আশেপাশে অবশ্য পাশে কোনো বিল্ডিং একদম কাছাকাছি নিয়ে একটা বিল্ডিং আছে নিকট দূরত্বে, তবে অনেক মানে আগুন একদম ছড়িয়ে পড়ার বিল্ডিং সে ধরনের আশঙ্কা এখন পর্যন্ত আমরা দেখছি না এবং পাশে যে ফ্যাক্টরি আরেকটা আছে সেটা বন্ধ বলে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। তবুও ওই বিল্ডিং থেকে যেখানে আগুন লেগেছে সেখান থেকে ছড়িয়ে পড়ার এখন পর্যন্ত খুব আমরা দেখছি না আসলে, যেটা খালি চোখে দেখা যাচ্ছে। তবে সেটা হয়তো পরিস্থিতির উপর নির্ভর করবে এবং আগুনের যে গতি আসলে আপনাদের যেটা বারবার বলার চেষ্টা করছি, এত বেশি আগুন আমরা এখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই এই ঘটনা সর্বশেষ জানতে আমরা আবারও আপনার কাছে ফিরবো। চট্টগ্রাম ইপিজেড এর অ্যাডামস ক্যাব কারখানায় ভয়াবহ আগুন লেগেছে, যেটি নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনীর সহায়তাও সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। যেমনটি শুরু থেকেই জানাচ্ছি, চট্টগ্রাম ইপিজেড এর একটি কারখানায় আগুন লেগেছে, যেই কারখানাটির নাম অ্যাডামস ক্যাব। সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট এবং এই আগুন নিয়ন্ত্রণে 16টি ইউনিটের সাথে ফায়ার সার্ভিসের 16টি ইউনিটের সাথে সেখানে যোগদান করেছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর আরও কিছু আগুন নির্বাপক সংস্থা। আপনাদেরকে সেখানকার সর্বশেষ তথ্য জানাতে আমরা আবারও যুক্ত হচ্ছি সহকর্মী আলমগীর সবুজের সাথে। আলমগীর সবুজ, আপনি তো এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আগুন তো সহসাই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, বরং আগুন আমি যেটা জানাচ্ছিলাম, আমি তাকে আলাপ করেছিলাম আলাপ করেছিলাম। এখন আপনার তারা কাজ করছেন, তারা বলছেন যে 1:30টার দিকে মূলত আগুনের সূত্রপাত হয়, যেটা আমরা বলে আসছিলাম অ্যাডামাস ক্যাব হাউস, সেখান থেকে আগুনের সূত্রপাত। এবং তারা বলছেন তাদের যে সমস্ত শ্রমিক ছিল তারা নেমে এসেছেন এবং তারা বলছেন তারা আমি কথা বলেছিলাম 3 তলায় কাজ করে এরকম 6জন শ্রমিকের সাথে। তারা বলছেন ওই ফ্লোরে মেডিকেলের যে চিকিৎসকদের অ্যাপ্রন আছে সেই পোশাকগুলি তৈরি হতো বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন তাদের যে সমস্ত সহকর্মী আছে তারা নেমে এসেছেন এবং অন্যান্য ফ্লোরেও আমরা খবর নিয়েছি সেখানে নানা ধরনের পোশাক তৈরি হতো, ক্যাপ এবং চাদর তৈরি হতো বলে আমাদেরকে জানিয়েছেন, টাওয়েল তৈরি হতো বলে কোন ফ্লোরে জানিয়েছেন। এবং এই বিল্ডিং কে মানুষ আদম বিল্ডিং বলে এখানে পরিচিত। আমরা ধারণা করছি এটা অ্যাডামাস ক্যাব হাউস থেকে এই বিল্ডিং এর নাম আদম বিল্ডিং বলে সবাই বলছে এবং এটা 5 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের শেষ দিকে এই বিল্ডিংটার অবস্থান। এবং আমরা আশেপাশে আসলে পাশে একটা বিল্ডিং থাকলেও সেইটাতে কার্যক্রম বন্ধ আছে বলে আমাদেরকে জানাচ্ছেন স্থানীয়রা। সে কারণে আসলে আগুন ওখান থেকে অন্য বিল্ডিং এ ছড়িয়ে পড়ার খুব বেশি আশঙ্কা নেই। এবং আমরা দেখেছি এতক্ষণ যেটা বলে আসছিলাম, ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কয়েকটা অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে, আমরা দেখেছি প্রয়োজন মতো যাতে ব্যবহার করা যায়। এবং আগে যেটা জানাচ্ছিলাম আসলে বিমান বাহিনীও যোগ দিয়েছে, তারা আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন তাদের ইউনিটে এখানে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রমে যোগ দিয়েছে এবং নৌবাহিনীও যোগদান করতে আমরা দেখেছি। পাশাপাশি ফায়ার সার্ভিসের 16টা ইউনিট কাজ করছে। বিশেষ করে প্রতিবার আমরা যেটা আগুনের সময় দেখি আসলে উৎসুক জনতার ভিড়, আমি যদি একটু দেখা আমার সবসময় আলমগীরকে একটু যদি অনুরোধ করবো মানুষকে একটু দেখানোর জন্য কি পরিমাণ মানুষের এখানে ভিড়। আপনি দেখছেন সবাই মোবাইল হাতে ভিডিও করছে। এই কারণে ফায়ারের যারা অগ্নি নিয়ন্ত্রণে কাজ করছে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে, গাড়ি আসতে বেগ পেতে হচ্ছে এবং ক্রমাগত মানুষের সংখ্যা এখানে বাড়ছে। এবং ফায়ারের কর্মীরা এবং যারা পুলিশ আছে আমাকে জানিয়েছেন তাদের যে যাতে কাজ করতে সুবিধা হয় এ কারণে তারা যেন মানুষ যেন সরিয়ে যায়, আমরা যেন একটু অনুরোধ করি আমাদের টেলিভিশনের মাধ্যমে এবং যাতে তারা যাতে কাজ করতে সুবিধা পায় এটা তারা অনুরোধ করেছেন। এবং আমি আগে যেটা বলছিলাম, এই পরিস্থিতি সামাল দিতেই দেখা যায় যে ফায়ার সার্ভিস কর্মীদেরকে অনেক বেশি বেগ পেতে হয়। সেক্ষেত্রে আমরা প্রচুর মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। এরা সবাই কি কারখানায় কর্মরত নাকি আশপাশের মানুষও এসে জড়ো হচ্ছেন? হ্যাঁ, আপনি নিশ্চয় জেনে থাকবেন এখানে এই সিপিজেটে অনেক
কারখানা আছে, অনেক কারখানা, এই কারখানার অনেক শ্রমিক এখানে আছেন এবং এই বিল্ডিং এর যে সমস্ত শ্রমিক ছিলেন, আমরা যেটা জেনেছি 5 শতাধিক শ্রমিকের কথা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। 5 শতাধিক শ্রমিক তো আছে এখানে, পাশাপাশি উৎসুকজন স্থানীয়রা আছে এবং বেশিরভাগই হচ্ছে এখানে কোনো না কোনো কারখানায় কাজ করে এবং শ্রমিকরা এখানে যোগ দিয়েছেন। যেহেতু এখানে সাধারণত মানুষ ঢুকতে কিছুটা রেস্ট্রিকশন আছে, এই কারণে সব মানুষ আসলে আসতে পারে না, কিন্তু বেশিরভাগ এখানে শ্রমিকরাই এখানে উৎসুক জনতার মতো এখানে আগুন দেখছেন। এই কারণে আমি যেটা বারবার বলছিলাম এবং আমাদের মাধ্যমে দুপুর 2:30টার দিকে, আনুমানিক দুপুর 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা আপনার মাধ্যমে যতদূর জেনেছি। সেক্ষেত্রে অ্যাডামস ক্যাপ কারখানার যারা মালিক বা যারা এই কারখানাটি পরিচালনা করেন তাদের কেউ কি এখানে এসেছেন কিনা বা গণমাধ্যমের কারোর সাথে কোনো ধরনের কথা বলেছেন কিনা? না, আমরা প্রথমে আমাদের ফায়ার সার্ভিসের তরফ থেকে বলেছিল 2টা, পরে আমরা এখানকার যারা শ্রমিক আছে এবং যারা কাজ করছেন ওই বিল্ডিং এ তারা বলছেন 1:30টার দিকে বা 1:30টার কিছুটা পরে আগুনের সূত্রপাত হয়। মূলত সাততলার যে একযোগে নেমে যান এবং যে অ্যাডামাস ক্যাপ হাউসের কারোর সাথে আসলে আমাদের যোগাযোগ করার সুযোগ হয়নি। তবে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ফায়ারের মানুষের সাথে আমাদের আলাপ হচ্ছে, তারা আমাদের মতো বলছেন, তারা বলছেন খবর পেয়ে তাদের যাদের যেটা দায়িত্ব সংশ্লিষ্ট সেগুলো তারা দায়িত্ব পালন করছেন এবং তারা মূলত যেটা বেশি গুরুত্ব দিচ্ছেন, যেহেতু সেকুলার যে এই সময় অনেক শ্রমিক সবাই আশঙ্কা করেছিল এই ধরনের আগুনে অনেক ধরনের দুর্ঘটনা হতাহতের ঘটনা ঘটে, সেটা যাতে রোধ করা যায় সবাই সেটাই মূলত চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি বেশিরভাগ শ্রমিককে বের হয়ে গেছে এবং একজন আমাদের শ্রমিক যে এই বিল্ডিং এ কাজ করতেন এক নারী, তিনি জানিয়েছেন তার সহকর্মী গুরুতর আহত এবং তিনি খবর পাচ্ছেন তিনি মারাও যেতে পারেন। তিনি বলছেন যে নামার সময় ঘোরাঘুরিতে অনেকে আঘাত পেয়েছে এবং তার এক সহকর্মী বিষয়ে আঘাত পেয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। এর বাইরে আসলে আর কেউ আটকা আছে কিনা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারিনি এবং প্রশাসনের তরফ থেকে আমাদের নিশ্চিত করে বলতে পারিনি কোন শ্রমিক বা কেউ আটকা আছে কিনা সেখানে। তবে ফায়ার সার্ভিসের যেটা যারা বলছেন তারাও তল্লাশি চালাবেন এবং আমি যেটা দেখিয়েছিলাম তাদের যে ইকুইপমেন্ট আছে, যে লম্বা সিঁড়ি আছে, সেগুলো 2টা সিঁড়ির মাধ্যমে তারা আগুনের পানি দিচ্ছেন। তবে আপনার মাধ্যমে যতখানি দেখতে পাচ্ছি আগুনের ভয়ঙ্কর লেলিহান শিখা, যেটি কিনা ওই কারখানার বাইরে বের হয়ে আসছে, মনে হচ্ছে যে জানালা বা বারান্দা দিয়ে বা সব জায়গা থেকে বাইরের দিকে বের হয়ে আসছে। এই ভয়ঙ্কর দৃশ্য, সেই সাথে কুণ্ডুলি পাকানো কালো ধোঁয়া, এর পরেও এত উৎসুক জনতা নিচে দাঁড়িয়ে আছেন, নিরাপত্তার ঝুঁকি তো অনেক বেশি। ঠিকই বলেছেন আপনি, নিরাপত্তার ঝুঁকি তো অবশ্যই আছে এবং আমরা এখান থেকে পর্যন্ত আমাদের আগুনের যেটা তাপ সেটা এখানে পর্যন্ত আমাদের লাগছে এবং কখনো কখনো চোখে আমাদের ধোঁয়া চলে আসছে। উৎসুক জনতা আসলে যেটা হয় তারা উৎসুক জনতার সাধারণত যেটা হয় তাদের মোবাইল নিয়ে সেটা করছে এবং জানালা সবগুলো আসলে আমরা দেখছি এখানে 6, 7, 8 তলা একদম পুরো দৃশ্য হয়ে গেছে আগুনে এবং আগুন ক্রমশ নিচের দিকে নামতে আমরা দেখছি বাকি গুলো আছে এবং যেটা সত্য কথা বলছেন আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক 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 এসি দেখা যাচ্ছে সামনে, হ্যাঁ, সেগুলা বিস্ফোরণের আশঙ্কা আছে এবং অনেক এখানে কাপড়ের রোল আছে যেগুলি কাপড় বানানোর জন্য যে সমস্ত রোল আমদানি করা হয় সেই রোলগুলো এখানে অপ্রতিষ্ঠিত গুদাম সেগুলি করছে। এ কারণে আগুনটা আসলে নেভানো কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা যেটা বলছি কেমিক্যাল, মূলত পোশাক কারখানা অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার হয়, সেই কেমিক্যাল এখানে মজুত আছে। সব মিলিয়ে সরকার সমন্বয়ে আগুনের তীব্রতা আরো বেশি প্রখর হয়েছে এবং সহজে নিয়ন্ত্রণে আসছে না। এবং আমি যেটা বলার চেষ্টা আলমগীর সবুজ, আপনি যেখান থেকে আমাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন সেখানেও আগুনের তাপ আসছে। আপনি বলছেন আপনি যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এই ঘটনার সর্বশেষ জানতে নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।